সেইটা বেসিক্যালি আগের দিন আমরা যেটা করছিলাম এই থেরাপিউটিক ডায়েট নিয়ে আমরা করছিলাম এবং বলেছিলাম যে থেরাপিউটিক ডায়েটের আরও কিছু কিছু পার্ট থাকে, রাইট? তো সেটা নিয়ে আমরা জানবো যে বিভিন্ন ধরনের ডায়েট তো আমরা করেছি, এবার সেই ডায়েটের সাথে সাথে আর কি আমরা ইউজ করতে পারি। আগের দিন আমি থেরাপিউটিক ডায়েটটা কি বলেছিলাম, থেরাপিউটিক ডায়েট কাকে বলে সেটা বলেছিলাম। ওকে, গুড। তো থেরাপিউটিক ডায়েটের মধ্যে আমরা বেশ কিছু জিনিস রাখতে পারি, ঠিক আছে? সেগুলো কিরকম দেখে নিই। Just a minute. ঠিক আছে, আমি এখান থেকে আগে বলে দিই, তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মোটামুটি সবটাই থেরাপিউটিকের আন্ডারে পড়ছে। ঠিক আছে, ওকে। তো এবার যেটা বলছিলাম, এই যে থেরাপিউটিক ডায়েট নিয়ে বলছিলাম, এই থেরাপিউটিক ডায়েটের মধ্যেও আমরা আরো কিছু কিছু ভাগ দেখি, ঠিক আছে? সেই ভাগগুলো কিরকম? প্রথমত আগের দিন আমরা দেখেছিলাম যে র ফুড ডায়েট কি, বা ভেজিটেরিয়ান ডায়েট কি, ভেগান ডায়েট কি, বা লিকুইড ডায়েট কি, সফট ডায়েট কি, এইগুলো আমরা আগের দিন দেখছিলাম। আজকে আমরা যেই ধরনের ডায়েটটা নিয়ে করব, সেই ডায়েটটা হচ্ছে বেসিক্যালি এমন একটা ডায়েট যেখানে আমরা কোনো একটা নিউট্রিয়েন্টকে কম বা বেশি রাখতে পারি, ঠিক আছে? কোনো নিউট্রিয়েন্ট সেটা কমপ্লিকেশন ওয়াইজ যখন আমরা কম করছি বা বেশি করছি, সেই অবস্থাটাকে আমরা বলবো থেরাপিউটিক ডায়েট, মানে আরেক ধরনের থেরাপিউটিক ডায়েট। এগুলো আপনারা প্রত্যেকে খুব ভালো করে বুঝবেন এবং নোট রাখবেন এগুলো, হ্যাঁ? সবার প্রথমে আমরা যেই ধরনের ডায়েটের মধ্যে যাব সেটা হচ্ছে প্রোটিন। দেখা যাচ্ছে নিচে প্রোটিন ডায়েট। এই প্রোটিন ডায়েটের মধ্যে আবার আমরা দুটো ভাগে এটাকে ভাগ করে নিই। একটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট, আর একটা আসছে লো প্রোটিন ডায়েট। সো এবারে বিষয়টা হচ্ছে যে হাই প্রোটিন ডায়েটটা আমরা কোন কোন কেসে দেব এবং লো প্রোটিন ডায়েটটা কোন কেসে দেওয়া হয়। তাহলে যদি ভাগ করে নিই, তাহলে হাই প্রোটিন ডায়েটটা আমরা কি কি ক্ষেত্রে দিচ্ছি? বেসিক্যালি হাই প্রোটিন ডায়েটটা দেওয়া হয় যেসব ক্ষেত্রে আমাদের বডির মেটাবলিজমটা অনেকটা কমে যাচ্ছে, সেকেন্ডলি যেই ক্ষেত্রে আমাদের সেলসগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে এই সেলগুলো প্রধানত কি কি ক্ষেত্রে ড্যামেজ হতে পারে? যদি কোথাও কোনো কারণে পুড়ে যায় আমাদের বডি, সেক্ষেত্রে ড্যামেজ হতে পারে। কেউ যদি ম্যালনারিশড হয়, হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন PEM দেখা যাচ্ছে, যেখানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এই সমস্যাটা যখন দেখা যাচ্ছে, তখন আমরা তাদেরকে এই ডায়েটটা সাজেস্ট করতে পারি, রাইট? এছাড়াও আরো কি কি ক্ষেত্রে? অ্যানিমিয়ার সময়, যেহেতু অ্যানিমিয়া মানে হচ্ছে ব্লাডে হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, তাই প্রোটিন না থাকলে হিমোগ্লোবিন ফর্মেশন হওয়া পসিবল নয়। তো সেই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা এই হাই প্রোটিন ডায়েটটাকে সাজেস্ট করতে পারি, ঠিক আছে? তাহলে হাই প্রোটিন ডায়েটের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম? হাই প্রোটিন ডায়েটের ক্ষেত্রে প্রথম আমরা যেটা দেখলাম কি, PEM বা ম্যালনিউট্রিশন। PEM বা ম্যালনিউট্রিশন যে কোনো ধরনের অপুষ্টির সময়
আমরা হাই প্রোটিন ডায়েট দিচ্ছি। সেকেন্ড হচ্ছে বার্ন হয়েছে, কারো কোথাও পুড়ে গেছে বা কোনো সার্জারি হয়েছে, তাহলে সেই সার্জারি হয়েছে মানে সেই জায়গার যে সেলটা, সেই সেলটাও নষ্ট হয়ে গেছে, তো ওই সেলটাকে আবার রিজুভিনেট করার জন্য আমাদের হাই প্রোটিন ডায়েট দিতে হচ্ছে। এছাড়াও আর কি হয়, অ্যানিমিয়ার ক্ষেত্রে অ্যানিমিয়ার ক্ষেত্রে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে লিভার ডিজিজ, লিভার ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমরা হাই প্রোটিন ডায়েট দেব। কেন দেব? কারণ লিভার যেহেতু কাজ করতে পারছে না, তাই লিভার প্রধানত দুটো নিউট্রিয়েন্টসকে স্টোর করে, একটা এক্সট্রা গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে ফ্যাট। তো এই দুটো বাদ দিলে 3 নম্বর যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস পড়ে থাকছে দ্যাট ইজ প্রোটিন। সেই জন্য লিভার ডিজিজের ক্ষেত্রে যেহেতু আমার এই দুটো নিউট্রিয়েন্টস আসছে না, তাই প্রপার মেকানিজমের জন্য, প্রপার এনার্জি প্রোডাকশনের জন্য আমাকে হাই প্রোটিন ডায়েট দিতে হচ্ছে। ঠিক আছে, এইটা বোঝা গেছে সবার? এটা সবার ক্লিয়ার তো? সুগার তো নয়, আমি সার্জারি লিখেছি, আর বার্ন পুড়ে যাওয়া। ঠিক আছে, বার্ন 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 BURN বার্ন, বার্ন আর সার্জারি মানে অপারেশন। ওকে, আচ্ছা এবারে এর অপোজিট ক্ষেত্রে যদি আমরা একটু চলে আসি, অপোজিট ক্ষেত্রে কি হচ্ছে কি, আমরা কখন লো প্রোটিন ডায়েট দেবো। সো বেসিক্যালি এই যে লো প্রোটিন ডায়েটটা রয়েছে, এই লো প্রোটিন ডায়েটটা দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন হাই প্রোটিন সার্জারির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু সার্জারি হচ্ছে মানে সেই অংশের যে সেলগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো কাটাছেঁড়া হয়েছে, নষ্ট হয়েছে। আমাদের বডির মানে ইন্টারনালি অর্গানসগুলো অর্থাৎ মাসেলগুলোতে কাটাছেঁড়া হয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে, তাই সেগুলোকে রিজুভিনেট করার জন্য আমাকে একটা হাই প্রোটিন ডায়েট দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে এটা? ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো লো প্রোটিন ডায়েট। সো এই যে লো প্রোটিন ডায়েটের কথা বলছি, লো প্রোটিন ডায়েটটা ইউজুয়ালি মানে অনেক কিছুতে যে রেকমেন্ড করা হয় সেটা নয়। বেসিক্যালি লো প্রোটিন ডায়েটটা দেওয়া হয় বিভিন্ন কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে। কিছু কিছু কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা লো প্রোটিন ডায়েটটাকে রেকমেন্ড করতে পারি, যেরকম ক্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ডিজিজ। এই যে সমস্যাগুলো হচ্ছে, কিডনির যখন কোনো সমস্যা হচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, যখন যখন কিডনি প্রপারলি আমাদের বডির যে টক্সিক মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলোকে ফিল্টার আউট করতে পারছে না, সেই অবস্থায় গিয়ে আমাদের লো প্রোটিন ডায়েট দিতে হয়। এছাড়াও আমরা প্রোটিনের যখন ওভার অ্যাকিউমুলেশন করেছিলাম তখন তার কিছু কমপ্লিকেশন করেছিলাম, এক্সেস প্রোটিনের কমপ্লিকেশন। সেগুলো কি করেছিলাম, কি হেপাটিক কোমা। হেপাটিক কোমা অর্থাৎ যখন এই আনঅ্যাবজর্বড প্রোটিনগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং তার থেকে আমাদের লিভার ড্যামেজ করছে, আমাদের ব্রেন ড্যামেজ করছে, হেমারেজ হচ্ছে, এই সমস্যাগুলোতে আমরা লো প্রোটিন ডায়েট দেবো। আর কোন ক্ষেত্রে লো প্রোটিন ডায়েট আমরা দেব? আর আমরা দেব হচ্ছে গাউট। গাউটের ক্ষেত্রে কি হয়, কি প্রোটিনের একটা পার্ট, গাউট গাউট বা গেটে বাত যেটা, তো গাউটের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রোটিনের একটা পার্ট হচ্ছে পিউরিন। ঠিক আছে, প্রোটিনের একটা পার্ট পিউরিন। আমরা জানি প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনের দুটো বেস পাওয়া যায়। সেই দুটো বেস কি, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। নাইট্রোজেনের দুটো বেস পাওয়া যায়, পিউরিন আর পিরিমিডিন। এই পিউরিনটা যখন প্রপারলি, তা একটু জুম করুন তাহলে স্ক্রিনটা, হ্যাঁ তাহলে স্ক্রিনটা একটু জুম করুন। ঠিক আছে, একটু জুম করে দেখুন তাহলে।
নেটওয়ার্কের কোনো সমস্যা আছে কি? কারণ আমার এখানে দেখাচ্ছে যে ক্লিয়ার আসছে বিষয়টা। হ্যাঁ, পরিষ্কার? হতে পারে, একবার রিজয়েন করুন, যাদের এই প্রবলেমটা হচ্ছে একবার রিজয়েন করুন। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম, এবার এই যে পিউরিনের কথা বলছি, এই পিউরিনটা মেইনলি আমাদের বডিতে যখন ডাইজেস্ট হচ্ছে না, তখন ওরা কি করে, প্রত্যেকটা আমাদের শরীরের মধ্যে যে ছোট ছোট জয়েন্টসগুলো রয়েছে সেই জয়েন্টের মধ্যে গিয়ে বাসা বাঁধে। তা যেমন কি আমাদের এই আঙুলের জয়েন্টে হতে পারে, আমাদের পায়ের আঙুলের জয়েন্টে হতে পারে, আমাদের এলবো জয়েন্টসে হতে পারে, সেখানে গিয়ে গিয়ে ওই পিউরিনগুলো জমে গিয়ে একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, সেই জায়গাটা ফুলে যাচ্ছে, প্রচন্ড জ্বালা যন্ত্রণা ব্যথা সব হচ্ছে। কেউ আনমিউট রয়েছে, মিউট করে দিন। এই পিউরিনটা আসছে আমার প্রোটিন থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে লো প্রোটিন ডায়েটটা নিতে হবে। ওকে, তাহলে হাই প্রোটিন ডায়েট আর লো প্রোটিন ডায়েট আমরা কখন দেব সেই ডিফারেন্সটা বোঝা গেছে সবার? এটার মধ্যে কারোর কোনো ডাউট আছে? ইউরিক অ্যাসিড তৈরি করবে, হ্যাঁ। আর বলুন। বোর্ডে লেখা আছে, দেখে নেবেন। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা থাকে সেটা বলুন, নইলে আবার যে পয়েন্টগুলো আমি লিখেছি সেটা আবার তো রিপিট করে লাভ নেই খুব একটা, সেটা আপনারা পরেও পেয়ে যাবেন। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে সেটা বলুন। কোনটা লেখা বুঝতে পারছি না? কিডনি ডিসঅর্ডার, হেপাটিক কোমা, গাউট। ঠিক আছে, এই তিনটে ক্ষেত্রে আমরা লো প্রোটিন ডায়েট দেবো। কিডনি ডিসঅর্ডার, হেপাটিক কোমা আর গাউট। পিউরিন আর পিরিমিডিন, এই দুটোই হচ্ছে নাইট্রোজেন বেস। যেহেতু আমরা জানি প্রোটিন হলো নাইট্রোজেন দিয়ে তৈরি, প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন এই মৌলটা থাকে। তো এই নাইট্রোজেন বেসের দুটো পার্ট থাকে, একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস, যেটা থেকে অ্যাকচুয়ালি আমাদের বডির এই যে ডিএনএ আরএনএ এত কিছু গল্প যে আমরা বলি, সেই সবগুলো এই নাইট্রোজেন বেস থেকে আসে। ঠিক আছে, এই পিউরিন আর পিরিমিডিন বেস থেকে আসে। তো তার মধ্যে এই পিউরিনটা যদি প্রপারলি ডাইজেস্ট না হয়, তখন আমাদের বডি সেটাকে বিভিন্ন জয়েন্টের মধ্যে গিয়ে জমা করতে থাকে। এবার যখনই সে জয়েন্টের মধ্যে গিয়ে জমা হবে, তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা যাবে। ওকে, বোঝা গেল সবার এটা? আচ্ছা, এটা যদি বোঝা যায়, নেক্সট আমি পরের নিউট্রিয়েন্টে আসছি। ওকে, পরের নিউট্রিয়েন্টটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ডায়েট, এই কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যেও আবার আমরা দুটো ভাগ করি। একটা হচ্ছে হাই কার্বোহাইড্রেট ডায়েট, আর একটা হচ্ছে লো কার্বোহাইড্রেট ডায়েট। ওকে, হাই কার্বোহাইড্রেট ডায়েট বা এই কার্বোহাইড্রেট ডায়েটটা আমরা অনেক সময় ক্যালোরির দিক দিয়ে বা ফ্যাটের দিক থেকেও বলতে পারি। মানে যেই যেই সিচুয়েশনে আমরা হাই কার্বোহাইড্রেট ডায়েট বা লো কার্বোহাইড্রেট ডায়েট দিচ্ছি, ঠিক সেই কমপ্লিকেশনগুলোতে আমরা কিন্তু ওই হাই ক্যালোরি ডায়েট বা হাই ফ্যাট ডায়েট অলমোস্ট এই প্রত্যেকটাই সেম, সেই জন্য আলাদা করে আমি আর এগুলোর মধ্যে রাখছি না। ঠিক আছে, মানে ক্যালোরি ডায়েট বা ফ্যাট ডায়েট বলছি না, যেটাই কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে থাকবে সেটাই আমার ফ্যাট ডায়েট বা ক্যালোরি ডায়েটের মধ্যে সেম হবে। এবার চলে আসি হাই কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে। এই যে হাই কার্বোহাইড্রেট ডায়েট আমি বলছি, এই হাই কার্বোহাইড্রেট ডায়েটটা মেইনলি দেওয়া হয় বিভিন্ন ম্যালনিউট্রিশন। অবশ্যই যেহেতু প্রচুর এনার্জি প্রোভাইড করছে আমাদেরকে, কার্বোহাইড্রেট যেহেতু প্রচুর এনার্জি প্রোভাইড করে, তাই হাই কার্বোহাইড্রেট ডায়েটটা আমরা ম্যালনিউট্রিশন বা অপুষ্টির ক্ষেত্রে দিতে পারি।
সেকেন্ড কি হচ্ছে, প্রেগন্যান্সির সময়। প্রেগন্যান্সির ক্ষেত্রে বডি এক্সট্রা এনার্জির প্রয়োজন হয়। সেই অবস্থায় গিয়ে আমি বেটার হয় কি আমি যদি হাই ফ্যাট ডায়েটের বদলে আমি যদি কার্বোহাইড্রেটের দিকে ফোকাস করি, কারণ যেহেতু ফ্যাট ডায়েটটা আমাদের বডিতে গিয়ে ওই ফ্যাটগুলো আবার জমতে থাকবে, সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য প্রেগন্যান্সির ক্ষেত্রে আমি বলবো, প্রেগন্যান্সির ক্ষেত্রে স্পেশালি হাই কার্বোহাইড্রেট ডায়েটটাকে সাজেস্ট করা হয় রাদার দ্যান হাই ফ্যাট ডায়েট। ওকে, এছাড়াও আর কি হচ্ছে, কিছু লিভার ইস্যু হয় যখন, এই লিভার ইস্যুস বলতে আমি কি বলছি, লিভার ইস্যুস বলতে প্রধানত ফ্যাটি লিভারের কথা বলছি। তো ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কিন্তু আমরা হাই কার্বোহাইড্রেট ডায়েট দিতে পারি, যেহেতু ফ্যাট থেকে আমি প্রপার এনার্জি পাচ্ছি না, ফ্যাট আমার এনার্জি দিতে পারছে না, তাই সেক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটাকে বেশি রাখতে পারি। ওকে, এই সমস্যাগুলো মেইনলি দেখা যায়, মানে এই সিচুয়েশনগুলোতে আমরা হাই কার্বোহাইড্রেট ডায়েট দিই, এবং অবশ্যই করে পোস্ট সার্জারি, পোস্ট অপারেশন, অপারেশনের পরে যেরকম আমরা হাই প্রোটিন ডায়েট দেবো, ঠিক সেরকমই আমরা হাই কার্বোহাইড্রেট ডায়েটটাও দেবো। ওকে, যাতে করে এনার্জি লেভেলটা বুস্ট আপ হতে পারে। এই যে আমার বডি সেলগুলোকে রিজেনারেট করছে, আবার নতুন করে ব্লাড তৈরি করছে, এই প্রত্যেকটা কাজের জন্য একটা এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জিটা আমি পাবো এই হাই কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে থেকে। ওকে, এরপরে যদি আমরা লো কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে চলে আসি, তাহলে লো কার্বোহাইড্রেট ডায়েটটা অবশ্যই আমরা দেব না, মানে লো কার্বোহাইড্রেট ডায়েট সাজেস্ট করব বেসিক্যালি ডায়াবেটিসের ক্ষেত্রে। কেউ আনমিউট রয়েছেন, মিউট করে দিন। লো কার্বোহাইড্রেট ডায়েটটা আমরা তাহলে বলুন বলুন। এইটা এখন নয়, এটা তো প্রশ্ন, এটা তো প্রশ্ন নয়, এটা তো পড়ানোর মধ্যেকার প্রশ্ন নয়, পরে করবেন, পড়ানো হয়ে গেলে তারপরে করবেন। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবারে লো কার্বোহাইড্রেট ডায়েট যেটা, সেটা আমরা কখন দিচ্ছি, ডায়াবেটিসের ক্ষেত্রে, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 2টা কি, সেটা আমরা এখন ডায়াবেটিস করব, আমরা জানবো টাইপ 2 ডায়াবেটিসটা কি। টাইপ 2 ডায়াবেটিস মানে এখন জেনে রাখুন যে মোস্ট কমন যে টাইপ অফ ডায়াবেটিসটা আমরা দেখে থাকি, মানে যেটা সবারই শুনছি ডায়াবেটিস হয়েছে, সেটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তাহলে সেই টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা লো কার্বোহাইড্রেট ডায়েট দিচ্ছি। সেকেন্ডলি হচ্ছে ওভারওয়েট বা ওবেসিটি, এই সময়েও আমার কার্বোহাইড্রেট কম করতে হবে, কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করতে হচ্ছে। মেইনলি এই দুটো ক্ষেত্রে আমাদের লো কার্বোহাইড্রেট ডায়েটটাকে সাজেস্ট করতে হবে। বোঝা গেল এটা? এইটাতে কারোর কোনো ডাউট আছে? সবার বোঝা গেছে তো এটা? ওকে, ওভারওয়েট আর ওবেসিটি, ওভারওয়েট আর ওবেসিটি এইগুলো গেল। এবারে আমরা চলে আসবো কার্বোহাইড্রেটেরই একটা পার্ট, সেটা হচ্ছে ফাইবার। কার্বোহাইড্রেটের একটা অংশ আমরা জানি ফাইবার। এই যে হাই কার্বোহাইড্রেট ডায়েট বা ধরুন লো কার্বোহাইড্রেট ডায়েট যেটাই বলি না কেন, আলাদা করে হাই কার্ব হয়ে গেল, ওটাই বলছি। এবার এই যে কার্ব ডায়েটটা আমরা বলছি, হাই কার্বোহাইড্রেট বা লো কার্বোহাইড্রেট, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে সিম্পল এবং ডাইস্যাকারাইডের উপরে, মানে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড, এই দুটোর উপরে ডিপেন্ড করে হলো কার্বোহাইড্রেট ডায়েট। ফাইবার ডায়েট মানে হচ্ছে যেটা পলিস্যাকারাইড অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উপরে ডিপেন্ড করে হয়, তাই এটাকে আলাদা করে বলা হয় ফাইবার ডায়েটটা। লিখি আগে,
ফাইবার ডায়েট। এই ফাইবার ডায়েটের মধ্যেও আমরা হাই দেখব এবং লো দেখব। প্রথমত হাই ফাইবার ডায়েট কোন সিচুয়েশনে আমরা দেব? ডায়াবেটিস। সবার আগে এটা দেখতে হবে যে সিচুয়েশন গুলোতে আমরা লো কার্বোহাইড্রেট ডায়েট দিচ্ছিলাম, মানে লো মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড ডায়েট দিচ্ছিলাম, সেই সিচুয়েশন গুলোতে আমাকে ফাইবারের পরিমাণটা বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কি আলটিমেটলি এই ফাইবার, যেটা ফাইবারটা তো আমরা এমনি এমনি পাবো না, সেটাও একটা কোনো কার্বোহাইড্রেট সোর্স থেকেই পাবো, রাইট? তাহলে সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা পরিমাণ এনার্জি পাবো। আমরা পুরোপুরি কার্বোহাইড্রেটকে রেস্ট্রিক্ট করলাম না, কিন্তু সেটা কমপ্লেক্স ফর্মে নিলাম যাতে করে আমার বডি তার প্রয়োজনীয় এনার্জিটা পায়, কিন্তু তার ডিউরেশনটা অনেক বেশি হবে এবং যেটা আমাদের আলটিমেটলি বডির মধ্যে গ্লুকোজ, এক্সেস গ্লুকোজটাকে ডিপোজিট হতে দেবে না। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে দিচ্ছি অবশ্যই T2 ডায়াবেটিস। আচ্ছা, তারপরে কি? ওভারওয়েট। ওভারওয়েট হচ্ছে, ওবেসিটি হচ্ছে। এছাড়াও আর কি হতে পারে? কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা দেব, কনস্টিপেশন হতে পারে, পাইলস হতে পারে, ঠিক আছে? এই সিচুয়েশনস গুলোতে আমরা দিচ্ছি হাই ফাইবার ডায়েট। এবারে হাই ফাইবার ডায়েট মানে আমরা কি জানি কোন খাবারগুলো খেতে হবে? তো র ফুড ডায়েট। হাই ফাইবার ডায়েট মানেই হচ্ছে র ফুড ডায়েটটার উপরে যখন আমরা জোর দেব তখনই কিন্তু আমাদের হাই ফাইবারটা চলে আসবে। এছাড়াও আরো কিছু ক্রনিক কমপ্লিকেশন হয়, যেরকম প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময় কিন্তু কনস্টিপেশনের একটা চান্স থাকে, তাই সেক্ষেত্রে অবশ্যই করে আমাদেরকে হাই ফাইবার ডায়েট দিতে হবে। এছাড়াও আরেকটা থাকে কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস, আচ্ছা এই নামটা আমি একটু উপরের দিকে লিখি, বুঝতে সুবিধা হবে। এখানে লিখছি কোলেলিথিয়াসিস মানে হচ্ছে গল স্টোন। গল ব্লাডারে যে স্টোনটা হয়, মানে শুধু স্টোন না, অ্যাকচুয়ালি গল ব্লাডারের যে ইনফ্লামেশনটা হচ্ছে সেটা হচ্ছে কোলেলিথিয়াসিস, ঠিক আছে? এই কোলে কথাটার মানে হচ্ছে গল ব্লাডার, গল ব্লাডারের সাথে রিলেটেড। আর লিথিয়াসিস, CHOLE কোলে, লিথিয়াসিস, ঠিক আছে? LITHIASIS, লিথিয়াসিস। লিথিয়াসিস এই কথাটার মানে হচ্ছে স্টোন। তার মানে যখন গল ব্লাডারে স্টোন হচ্ছে সেই অবস্থাতেও আমাকে হাই ফাইবার ডায়েট দিতে হবে। ওকে, বোঝা গেছে এটা? এইটা সবার কাছে ক্লিয়ার? বলুন বলুন। প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় যেহেতু আমাদের স্টোমাক পোরশনটাতে একটা প্রেসার আসছে, অ্যামনিওটিক স্যাক যেটা, সেটা যেহেতু এতটা বেশি বেড়ে যায়, তো তার ফলে কি হয় স্টোমাকটার উপরে একটা প্রেসার আসে, ফলে অনেক আনডাইজেস্টেড ফুড কিন্তু থেকে যাচ্ছে, প্লাস আমাদের ইন্টেস্টাইনের উপরে একটা এক্সট্রা প্রেসার আসছে, যার ফলে কনস্টিপেশনের চান্স হতে পারে। সেই জন্য প্রেগন্যান্সির সময়ও হাই ফাইবার ডায়েট দেওয়াটা দরকার। বুঝা গেছে? আচ্ছা, এটা গেল। এবারে আমরা চলে আসবো একটু লো ফাইবারের দিকে। লো ফাইবারের মধ্যে প্রথম আমরা দেখব হচ্ছে ডায়রিয়া বা ডিসেন্ট্রি। মানে যখন প্রথমত লুজ স্টুল হচ্ছে সেটা তো ডায়রিয়া, ডিসেন্ট্রি হচ্ছে মানে লুজ স্টুলের সাথে সাথে এবার ব্লাডও বেরোচ্ছে, সেটা হচ্ছে ডিসেন্ট্রি। তো এই সিচুয়েশন গুলোতে আমরা লো ফাইবার ডায়েট দেব, বা হয়তো সেই ডায়রিয়া বা ডিসেন্ট্রির জন্য ইনডাইজেশন তৈরি হচ্ছে।
ইনডাইজেশন তৈরি হয়েছে, অতিরিক্ত ইনডাইজেশন হচ্ছে, ভমিটিং হচ্ছে, ভীষণ বমি হচ্ছে, ঠিক আছে? তার মানে কি বডি অলরেডি ডাইজেস্ট করতে পারছে না। এবার আমরা জানি যে ফাইবারও কিন্তু আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না, তাই সেই সিচুয়েশনে যদি আমরা এক্সেসিভ ওই ফাইবার দিতে থাকি তাহলে কি হবে, আমার ভমিটিং টেন্ডেন্সি আরো বেড়ে যাবে, সেখান থেকে আমার ডায়রিয়া হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে আমরা লো ফাইবার ডায়েট দেবো। ওকে, এছাড়া কোনটা বলবো, ভমিটিং। আপনি তাহলে রিজয়েন করুন, আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে বোধহয়, যদি অসুবিধা হয় প্রবলেম তো কিছু নেই, রেকর্ডিং তো থাকবে, রেকর্ডিং এর মধ্যেও বুঝে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ভমিটিং, আমি লাস্টেরটা যেটা বললাম ভমিটিং, ঠিক আছে, বমি হওয়া, বারবার করে বমি হওয়া। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন। অলরেডি শরীরে অনেক অপুষ্টি তৈরি হয়েছে, অনেক অপুষ্টি, ভীষণ আন্ডারওয়েট, ম্যালনিউট্রিশন হতে পারে, আন্ডারওয়েট হতে পারে। এবার আন্ডারওয়েটের ক্ষেত্রে আমরা যদি আরো বেশি বেশি করে ফাইবার দিতে থাকি তাহলে কি হবে, বডি কিন্তু আরো যে নিউট্রিয়েন্টস গুলো যেটুকু রয়েছে সেটাকেও বের করে দেবে। তাহলে সেই জায়গা থেকে অর্থাৎ ম্যালনিউট্রিশন বা আন্ডারওয়েটের ক্ষেত্রে আমরা লো ফাইবার ডায়েট দেবো, ঠিক আছে? এইটা দেখুন, এইটুকু সবার বোঝা গেল কিনা? আন্ডারওয়েট, আন্ডারওয়েটের যদি কোনো সমস্যা হয়, এছাড়াও হতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাস্ট্রাইটিস বা আলসার, গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, মানে স্টমাকে কারোর আলসার হয়েছে, মানে ঘা হয়ে গেছে, বা গ্যাস্ট্রিকের একটা সমস্যা হচ্ছে, প্রচন্ড গ্যাস্ট্রাইটিস বেড়ে গেছে, সেই অবস্থাতেও আমরা একটু করে ফাইবারটাকে কম দেব। বোঝা গেল? এবার হচ্ছে হাই ফাইবার ডায়েটের কথা বলছিলাম, আমরা ইউজুয়ালি কি জানি, ফাইবার রিকোয়ারমেন্টটা আমাদের থাকে মোটামুটি 30 to 35 গ্রামস। যখন হাই ফাইবার ডায়েট দিচ্ছি 30 থেকে 35 গ্রামসের উপরেও আমাদের বাড়াতে হবে, তখন এটা কত হয়ে যাবে, 40 গ্রামস। মিনিমাম 40 থেকে 45 গ্রাম কিন্তু আমাকে ফাইবার রাখতে হবে এই হাই ফাইবার ডায়েটের মধ্যে। বোঝা গেছে? না না, বাচ্চা, আমি এটা পুরোটাই বলছি অ্যাডাল্টদের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সেই পরিমাণটা কমবে, বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা 20 গ্রামসের মধ্যে আপনারা রাখবেন, 20 গ্রামসের মধ্যে রাখবেন সেটা। ওকে, আপনি এখন ফাইবারের কাজ জিজ্ঞাসা করছেন? পরীক্ষার সিলেবাস রয়েছে ফাইবারের কাজ, আমি বলে দিলে তো মনে থাকবে না। ফর্টি থেকে 45 গ্রামসের ফাইবার আমরা দেব হাই ফাইবার ডায়েটের ক্ষেত্রে। ওকে, 20 গ্রামের মধ্যে রাখতে হবে। ওটাই বললাম, মানে যদি তাদেরকে হাই ফাইবার দেওয়া হয় তাহলে সেটা ম্যাক্স টু ম্যাক্স 20 গ্রাম, এর থেকে বেশি আমরা দেব না, ঠিক আছে? আর কারো ডাউট এগুলোতে? আর কারো কোনো ডাউট নেই তো? ডিসেন্ট্রি মানে হচ্ছে যখন আমার লুজ স্টুল হচ্ছে, মানে ওয়াটারি স্টুল হচ্ছে, তার সাথে সাথে ব্লাড বেরোচ্ছে, একদম জলের মতো পটি হচ্ছে এবং তার সাথে রক্তও বেরোচ্ছে, সেই অবস্থাটাকে বলা হয় ডিসেন্ট্রি, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে বেসিক্যালি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা দুটো মাইক্রোনিউট্রিয়েন্টের কথা পড়েছিলাম যারা কি করে, আমাদের শরীরের ব্যালেন্সটাকে মেনটেন করে, ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করে। সেই দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট কি কি, বা সেই দুটো মিনারেলস কি কি,
যারা আমাদের ওয়াটার ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে? সোডিয়াম পটাশিয়াম, ভেরি গুড। এই সোডিয়াম আর পটাশিয়ামটাকে আমাদের এবার দেখতে হবে যে কি কি ক্ষেত্রে আমরা এই সোডিয়াম আর পটাশিয়ামটাকে রেস্ট্রিক্ট করব, ঠিক আছে? মানে এরকম কোনো সিচুয়েশন নেই যেখানে আমরা হাই সোডিয়াম ডায়েট বা হাই পটাশিয়াম ডায়েট দেবো, কোনো ব্যাপার নয়। কিছু ক্ষেত্রে হয় যেখানে আমাদের লো সোডিয়াম ডায়েট বা লো পটাশিয়াম ডায়েট এগুলো দিতে হয়। তাহলে এবার আমরা সেইটা দেখব। লো সোডিয়াম ডায়েট আর এদিকে দেখব হচ্ছে লো পটাশিয়াম ডায়েট। কে মানে হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে? কে মানে পটাশিয়াম। আচ্ছা, এবারে যেটা চলে আসে যে লো সোডিয়াম ডায়েট। প্রথমত লো সোডিয়াম ডায়েট আমরা দেব হাইপারটেনশন বা যে কোনো ধরনের কার্ডিওভাস্কুলার রিলেটেড ডিসঅর্ডারের ক্ষেত্রে। যে কোনো ধরনের হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা লো সোডিয়াম ডায়েটটাকে দেব। হ্যাঁ, হাইপারটেনশন বললাম, হাই ব্লাড প্রেশার যেটা, সেক্ষেত্রে আমরা লো সোডিয়াম ডায়েট দিচ্ছি। এছাড়াও আরো অন্যান্য কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার মানে কি? কে বলবে কার্ডিওভাস্কুলার মানে কি? কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হার্ট সংক্রান্ত। এটা প্রথমের উত্তরটা ঠিক আছে। কার্ডিও কথাটার মানেই হার্ট, ঠিক আছে? যারা হার্ট স্পেশালিস্ট হয় তাদেরকে আমরা বলি কার্ডিওলজিস্ট। কারণ হার্ট মানে কার্ডিওভাস্কুলার। এবার এই যে যেটা বললেন গ্লুকোজ রক্তে বেশি জমে গেলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে, এটা ঠিক নয়। বাকি যেগুলো হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ব্লাড পাম্প করতে পারছে না হার্ট প্রপারলি, বা ওই স্টেরয়েড জমে যাচ্ছে, এগুলো ঠিক আছে। কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজ জমে গেলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় না। আচ্ছা, এবার সোডিয়াম ডায়েটটাকে আবার আমরা মানে সোডিয়ামটাকে কোথায় রেস্ট্রিক্ট করব? কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে। কিডনি ডিসঅর্ডারের মধ্যে নেফ্রোসিস হতে পারে। কি কি সমস্যা সেগুলো আমরা জানবো পরে। নেফ্রোসিস হতে পারে বা নেফ্রাইটিস হতে পারে, যার শেষে এই আইটিস কথাটা থাকবে, আইটিআইএস। আইটিস মানে হচ্ছে সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। বলছি, আমাকে বলতে দিন আগে। আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে? কোনো কারণে যদি আমাদের কিডনির মধ্যে, আচ্ছা এই যে নেফ্রোটা কিডনির সাথে রিলেটেড। হ্যাঁ, কিডনি ডক্টরদের বলা হয় কি নেফ্রোলজিস্ট, অর্থাৎ নেফ্রো রিলেটেড যা কিছু সেটাই বুঝবেন কিডনির সমস্যা। এবার নেফ্রাইটিস মানে যখন কিডনির মধ্যে কোনো ইনফ্লামেশন তৈরি হচ্ছে, কিডনি কোনোভাবে ইনফ্ল্যাম হয়ে গেছে, কোনো কারণে তার মধ্যে প্রচুর টক্সিনস জমে গেছে, যার ফলে সে ফুলে গেছে, ধরে রাখতে পারছে না অত কিছু, যার ফলে তার আকারটা নর্মাল শেপের তুলনায় বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নেফ্রাইটিস। নেফ্রোসিস হচ্ছে যখন দিনের পর দিন এই যে ইনফ্লামেশনগুলো তৈরি হচ্ছে আমাদের কিডনিতে, সেই ইনফ্লামেশনগুলোর ফলে আমাদের কিডনির মধ্যে যখন বিভিন্ন ক্ষত তৈরি হচ্ছে, স্টোন ফর্মেশন হচ্ছে, বা কিডনির যে ওয়ালগুলো সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, এই যে সমস্যাগুলো যেগুলো ক্রনিক প্রবলেম হয়ে যাচ্ছে, স্টোন হয়ে গেল, কিডনি ফেলিওর হয়ে গেল, যার জন্য ডায়ালিসিস করতে হতে পারে, এই যে সমস্যাগুলো হচ্ছে এটাকে বলা হচ্ছে নেফ্রোসিস। আবার অনেক সময় হয় বিভিন্ন মাইক্রো অর্গানিজম যদি অ্যাটাক হয় আমাদের কিডনিতে, তখনও কিন্তু এই নেফ্রোসিসটা হতে পারে, ঠিক আছে? মাইক্রো অর্গানিজম মানে হচ্ছে জীবাণু, যে কোনো ব্যাকটেরিয়া অনেক সময় কিডনিতে অ্যাফেক্টেড হলে তখন এই নেফ্রোসিসটা হয়। মাইক্রো অর্গানিজমের বাংলা হচ্ছে জীবাণু, ঠিক আছে?
আচ্ছা, যার প্রশ্ন ছিল নেফ্রোসিস ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো মোটামুটি ভাবে আমরা এই সিচুয়েশনগুলোতে লো সোডিয়াম ডায়েট দিচ্ছি। এবার পটাশিয়াম ডায়েটটাকে আমরা মানে আমাদের খুব একটা বেশি যে রেস্ট্রিক্ট করার প্রয়োজন রয়েছে সেটা নয়, একমাত্র আমরা যেটাতে রেস্ট্রিক্ট করবো সেটা হচ্ছে আবার যেটা বললাম কিডনির সমস্যা। কিডনির সমস্যাতে আমরা পটাশিয়াম ডায়েটটাকে রেস্ট্রিক্ট করব। এবার কেন করব সেটা বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যখন আমাদের কিডনি প্রপারলি যেটা যখন আমাদের কিডনির প্রধান কাজটা কি, ইউরিন ফর্মেশনে হেল্প করা, তাই তো? আমাদের যত শরীরের মধ্যে যত ইমপিউরিটিস ছিল সেই সমস্ত ইমপিউরিটিস গুলোকে স্ট্রেন আউট করে মানে সেগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়ে আমাদের ইউরিনের মাধ্যমে সেগুলোকে বের করে দেওয়া, এটা হচ্ছে কিডনির কাজ। এবার সমস্যাটা কি হয়, যখন আমাদের কিডনির মধ্যে এই স্টোন ফর্মেশন হচ্ছে, তার ফলে কি হয়, স্টোন ফর্মেশন হওয়ার ফলে কি হচ্ছে, এই নেফ্রাইটিস হয়ে যাচ্ছে। কারণ কিডনির পরের যে লাইনটা যখন আমরা হিউম্যান বডি করেছিলাম মনে করে দেখুন, আমরা কি করেছিলাম, আমাদের ব্যাক সাইডে, কোমরের ব্যাক সাইডে দুদিকে দুটো রাজমা বিনের মতন দুটো কিডনি রয়েছে এবং তার থেকে দুটো ইউরেটার বেরিয়েছে। সেই ইউরেটার দিয়ে ওই ইউরিনটা, কিডনি যখন ইউরিনটাকে ফর্ম করলো, সেই ইউরেটার দিয়ে সে কোথায় চলে এলো, আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে চলে এলো। এই যে ইউরেটার এলো, এই যে পাইপ লাইনটা আসছে, একটা যদি এই কিডনিটা হয়, এখান থেকে যে ইউরেটারটা এসে আমাদের ব্লাডারের মধ্যে যুক্ত হলো, এই জায়গায় যদি কোনো স্টোন আটকে গিয়ে থাকে, তার মানে কি হচ্ছে, ইউরিন তো ফর্ম হলো কিন্তু সেটা বেরোতে পারছে না, ইউরেটার দিয়ে আসতে পারছে না, সে বারবার ধাক্কা খাচ্ছে এখানে। তার ফলে কি হবে, কিডনি তো বারবার ইউরিন ফর্ম করেই যাচ্ছে এবং দিনের পর দিন এইখানে সেই ইউরিনটা জমতে থাকছে, জমতে জমতে কি হবে, সেই জায়গাটা বেড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। তার মানে এটার সিম্পটমটা কি বোঝা যাচ্ছে, যে আমার ইউরিনেশন হচ্ছে না, আমি ইউরিনেট করতে পারছি না, সেই আর্চটা আমার আসছে না, ঠিক আছে, আমার বারবার টয়লেট পাচ্ছে না, বা আমি টয়লেট হচ্ছে না, বা টয়লেট হলেও সেটা ভীষণ কনসেন্ট্রেটেড ঠিক কনসিস্টেন্সি হচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমার ইউরিনের কোনো সমস্যা হচ্ছে বা আমার কিডনি রিলেটেড কোনো সমস্যা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে পটাশিয়ামটাকে রেস্ট্রিক্ট করতে হবে। কেন রেস্ট্রিক্ট করতে হবে, কারণ আমরা পটাশিয়ামের ক্ষেত্রে পড়েছিলাম যে এটা আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইডে থাকছে, তাই তো? পটাশিয়াম যত বাড়বে আমাদের সেলের মধ্যে যে লিকুইডটা রয়েছে সেটা তত বাড়বে। এবার অলরেডি এখানে জল জমে আছে, আমাদের সারা শরীর ফুলে যাচ্ছে, তার মানে শরীর ফুলে যাচ্ছে মানে কি, আমাদের সেলগুলোর মধ্যে তো জলগুলো জমতে থাকছে। আমরা যদি আরো বেশি পটাশিয়াম নিতে থাকি তখন কি হবে, ওই সেলগুলোর মধ্যে জল জমতে জমতে সেলগুলো ফেটে যাবে, সেটা কিন্তু মানে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পটাশিয়ামটাকে রেস্ট্রিক্ট করতে হবে। এবার দেখবেন, জানি না এটা মানে শোনা কিনা আপনাদের, যে যাদের কিডনি সমস্যা থাকে তাদের ডায়ালিসিস করতে হয়। এই ডায়ালিসিস করতে হয় মানে তাদেরকে কি করতে হয়, এই যে শরীরের মধ্যে যে এক্সেস ওয়াটারটা জমে গেছে সেটাকে শরীর থেকে বের করে দেওয়া হয়, একটা পাইপের সাহায্যে শরীর থেকে বের করে দেওয়া হয় এই এক্সেস ওয়াটারটা। ওকে, তাহলে এই মেজারমেন্টস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে আমরা এগুলোকে রেস্ট্রিক্ট করব। বোঝা গেল? এইটা বোঝা গেছে সবার? ওকে, এবারে একটা ডায়েটে চলে আসবো যেটাকে বলা হয় ব্ল্যান্ড ডায়েট। ব্ল্যান্ড ডায়েট মানে হচ্ছে যেই ডায়েটটা BLAND ব্ল্যান্ড ডায়েট। এই ব্ল্যান্ড ডায়েট মানে হচ্ছে যেখানে কোনো টেস্ট নেই, সোজা কথা বলতে গেলে কোনো টেস্ট নেই। তাহলে কোনো টেস্টলেস ফুড একটা, সেই টেস্টলেস ফুডের মধ্যে কি থাকবে না, টেস্টলেস ফুডের মধ্যে আমার কোনো অয়েল থাকবে না, আমার কোনো স্পাইস থাকবে না, সেটা যে কোনো স্পাইস হতে পারে, ঠিক আছে, কোনো স্পাইস থাকছে না, অনলি বয়েলড ফুড, সেটা হচ্ছে ব্ল্যান্ড ডায়েট।
এই ব্ল্যান্ড ডায়েটটার মধ্যে আমরা কি কি রাখতে পারি বা কোন কোন সিচুয়েশনে দিই সেটা আগে দেখে নিই। ব্ল্যান্ড ডায়েটটা প্রধানত আমরা যেই সিচুয়েশনসগুলোতে দিয়ে থাকি সেটা হচ্ছে আলসার। যে কোনো আলসারেটিভ সিচুয়েশনে ব্ল্যান্ড ডায়েট দেওয়া হয়, সেটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, পেপটিক আলসার হতে পারে, কোলন আলসার হতে পারে, যে কোনো আলসার। স্পেশালি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ব্ল্যান্ড ডায়েট ইজ মাচ রিকমেন্ডেড, কারণ সেখানে কোনো রকমেরই অনুত্তেজক খাবার বন্ধ, মানে উত্তেজক কোনো খাবার বন্ধ রাখতে হবে। সেটা চা, কফি হতে পারে, জিরে, ধনে, মৌরি, যাই হোক না কেন, যে স্পাইসের টেস্টটা বা গন্ধটা উগ্র রয়েছে সেগুলো আমরা পুরোটাই বন্ধ রাখবো ব্ল্যান্ড ডায়েটের জন্য। এছাড়াও আরো কি হয়, ফিভারের ক্ষেত্রে অনেক সময় দেখবেন এখন আর হয় না, আগে হতো কি যে মানে ভীষণ একটা পাতলা ঝোল কিছু একটা হলো, হ্যাঁ, বা একদম ভাত একদম গলিয়ে খাওয়ানো হলো, বা বার্লি ওয়াটার দেওয়া হচ্ছে। তো যে জিনিসগুলো ইউজুয়ালি আমাদের খেতে ভালো লাগে না সেটাই দেওয়া হচ্ছে। তো বেসিক্যালি এই ব্ল্যান্ড ডায়েট ফিভারে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, ডিউরিং ফিভার আমাদের বডি ডাইজেশন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে, এবং অনেকটা এনার্জি লস হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এমন কিছু খাবার দেব দ্যাট ইজ ইজি টু ডাইজেস্ট, সেই ধরনের খাবারগুলো আমাদের এই ব্ল্যান্ড ডায়েটের মধ্যে দিতে হবে। আলসার হতে পারে, ফিভার হতে পারে, এছাড়াও ধরুন জন্ডিস হয়েছে কারো, জন্ডিস হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলোতে আমরা ব্ল্যান্ড ডায়েট দেবো। কিছু ক্ষেত্রে আমি বলছি সার্জারির পরেও কিন্তু ব্ল্যান্ড ডায়েট দেওয়া যেতে পারে, যদি সমস্যা খুব ক্রিটিক্যাল হয়, মানে এমন সার্জারি হয়েছে, ধরুন গ্যাস্ট্রিক সার্জারি হয়েছে বা গল ব্লাডার সার্জারি হয়েছে। কোনটা? জন্ডিসের পরে ডায়রিয়া। তো ধরুন কারোর গ্যাস্ট্রিক মানে স্টোমাকের কোনো সার্জারি হয়েছে বা কারোর গল ব্লাডার অপারেশন হয়েছে। তো এই যে সার্জারিগুলো রয়েছে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ডাইজেশনটা এফেক্টেড হচ্ছে, তো সেই ক্ষেত্রেও আমরা ব্ল্যান্ড ডায়েট দেব। বোঝা গেল এটা? এইটা সবাই বোঝা গেছে? অপারেশন পোস্ট অপারেশন বা পোস্ট সার্জারি, ঠিক আছে? এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট নেই তো? ওকে, এবারে যে ডায়েটগুলো বলবো সেটা বেসিক্যালি হসপিটাল ডায়েট, ঠিক আছে? এটা আমাদের প্র্যাকটিক্যালি এটা খুব একটা কাজে লাগবে না। কেউ আনমিউট রয়েছে না, একটু মিউট করে দিন। এটা আমাদের প্র্যাকটিক্যালি যে ভীষণ কাজে লাগবে সেটা নয়, কিন্তু তাও জেনে রাখা ভালো যে ধরুন কোনো একজন পেশেন্ট আপনার কাছে এসেছেন যিনি হয়তো সবে কিওর হয়েছেন কোনো একটা অসুখ থেকে, বা হয়তো তিনি হসপিটালাইজড ছিলেন এবং আপনি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি সেখানে কি খেতেন, তো তিনি আপনাকে এমন একটা টার্ম বললেন যেটা আপনি বুঝতে পারলেন না। তো সেই জন্য এই বিষয়টা জেনে রাখা দরকার, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা টেকনিক, ফিডিং টেকনিক বলতে পারি। হসপিটালে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয় তার মধ্যে এইটাও এক রকমের টেকনিক। সেই টেকনিকটা কি? প্রথমে আমি যদি বলি টিউব ফিডিং। প্রথম টেকনিকটা হচ্ছে টিউব ফিডিং। এই টিউব ফিডিংটা কি? যখন কোনো পাইপের মাধ্যমে অর্থাৎ নলের মাধ্যমে যখন নিউট্রিয়েন্টস গুলো আমার ডিরেক্ট স্টমাকের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে দেওয়া হচ্ছে, ডিপেন্ডিং আপন মাই কন্ডিশন, যে আমার কন্ডিশন কিরকম রয়েছে। আমার কোনো ফুড যদি আমি দিতে পারি, মানে আমার কোনো ফুড যদি আমার বডি ডাইজেস্ট করতে পারে, তাহলে আমি স্টমাক অব্দি সেই পাইপটাকে নিয়ে যাব, না হলে আমি কোথায় নিয়ে যাব? ইন্টেস্টাইন অব্দি নিয়ে যাব। তো এই যে টেকনিকটা, এটাকে বলা হয় টিউব ফিডিং।
এই টিউব ফিডিংটা আবার দুটো ভাবেও করা হয় অনেক সময়। এক সময় হয় যখন নাকের মাধ্যমে নল ঢুকিয়ে হয়, সেটাকে বলা হয় ন্যাসো গ্যাস্ট্রিক। এই টিউব ফিডিং এর মধ্যে না কিছু ভাগ রয়েছে। যদি আমাদের নাকের মাধ্যমে দেওয়া হয় সেটা হচ্ছে ন্যাসো গ্যাস্ট্রিক ফিডিং বা ন্যাসো টিউব ফিডিং। যদি মুখের মাধ্যমে পাইপটা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে অরোগ্যাস্ট্রিক ফিডিং। প্রথমে নাকের মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ন্যাসো গ্যাস্ট্রিক, আর মুখের মাধ্যমে দেওয়া হলে অরোগ্যাস্ট্রিক। ঠিক আছে, মুখের মাধ্যমে দেওয়া হলে সেটা হচ্ছে অরোগ্যাস্ট্রিক, ওরাল থেকে এসেছে অরো। আচ্ছা, গ্যাস্ট্রিক যখন বলছি তার মানে সেটা আমার স্টমাক পর্যন্ত যাচ্ছে, সেটা হচ্ছে ন্যাসো গ্যাস্ট্রিক ফিডিং। মানে একটা পাইপ সেটা নাকের মাধ্যমে ঢুকিয়ে স্টমাক অবধি নিয়ে যাওয়া হলো, সেটা ন্যাসো গ্যাস্ট্রিক ফিডিং। একটা পাইপ যেটা মুখের মধ্যে ঢুকিয়ে স্টমাক অবধি নিয়ে যাওয়া হলো, সেটা অরোগ্যাস্ট্রিক ফিডিং হলো। এইটারই আবার ভাগ হচ্ছে ন্যাসো ইন্টেন্সিভ ফিডিং। কোনটা কোনটা? হ্যাঁ, অরো। হ্যাঁ, দুটোই স্টমাক অবধি যাচ্ছে। এবারে যেটা চলে আসো ন্যাসো ইন্টেস্টাইনাল। ঠিক আছে, ন্যাসো ইন্টেস্টাইনাল মানে নাকের মাধ্যমে পাইপ যাচ্ছে, ইন্টেস্টাইন অবধি যাচ্ছে, সেটা হচ্ছে ন্যাসো ইন্টেস্টাইনাল ফিডিং। এবং অরো ইন্টেস্টাইনাল ফিডিং। টিউব ফিডিং এর মধ্যে চারটে ভাগ আমরা দেখলাম। প্রথম ভাগে কি দেখলাম? ন্যাসোগ্যাস্ট্রিক হলো। ন্যাসোগ্যাস্ট্রিক মানে নাক আর স্টমাক। ন্যাসো ইন্টেস্টাইনাল নাক আর ইন্টেস্টাইন হলো। আবার আরেকটা কি যাচ্ছে? অরো ইন্টেস্টাইনাল মুখ আর ইন্টেস্টাইন। আরেকটা কি যাচ্ছে? ন্যাসো ইন্টেস্টাইনাল মানে নাক আর ইন্টেস্টাইন। এই চারটে ভাবে টিউব ফিডিং করা হয়। এবং যখন এই টিউব ফিডিংটা করা হচ্ছে সেটাকে আরেকটা নামও দেওয়া হয়, তার নাম হচ্ছে রাইলস টিউব ফিডিং। ওকে, রাইলস টিউব। হ্যাঁ, রাইলস টিউব নয় কিন্তু রাইলস টিউব। রাইলস RYLSE রাইলস, রাইলস টিউব ফিডিং। ঠিক আছে, এবারে আমরা বলি যে টিউব ফিডিংটা কখন দেওয়া হবে বা কেন দেওয়া হবে। প্রথমত এমন কোনো পেশেন্ট যিনি হয়তো আনকনসিয়াস রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্জারির পরে টিউব ফিডিং তো অবশ্যই করে দেওয়া হয়। যে কেউ যদি আনকনসিয়াস থাকে তাকে আমরা সেই টিউব ফিডিং দিচ্ছি, যে কোনোভাবেই হোক, যেটা তার পক্ষে বেশি সুবিধাজনক হচ্ছে সেটা দিচ্ছি আনকনসিয়াস থাকলে। এমন কিছু সমস্যা যেখানে হয়তো সে মুখ দিয়ে খাবারটা চিবোতে পারছে না, তার মুখের মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে, কোনো আলসার হয়েছে বা ক্যান্সার হয়েছে, কিছু একটা হয়েছে, তখন আমরা তার জন্য কি করতে পারি? ন্যাসোগ্যাস্ট্রিক বা ন্যাসো ইন্টেস্টাইনাল ফিডিং আমরা দিচ্ছি, মুখের মধ্যে দিয়ে সেটা প্রবেশ করাচ্ছি না। এটা হলো। এবং এই টিউব ফিডিং এর মধ্যে দিয়ে প্রধানত আমরা একদম যে সিম্পল ফুড রয়েছে সেটাকে দেওয়া হয়। একটা ফুড, সেই ফুডটাকে একদম সিম্পলিফাই করে সেই ফুডটা এই টিউব ফিডিং এর মাধ্যমে দেওয়া হয়। ওকে, টিউব ফিডিং এর একটা সুবিধা হচ্ছে কি, যে এমন কোন একটা খাবার দেওয়া হলো
যেটাতে মানে ব্যক্তি বুঝতে পারলো যে তাকে কিছু একটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, একটা লোক বা একটা পেশেন্ট সে বুঝতে পারলে তাকে কিছু একটা খাবার খাওয়ানো হচ্ছে, এই স্যাটিসফ্যাকশনটা থাকে টিউব ফিডিং এর ক্ষেত্রে। এরপরে যেই ফিডিংটাতে আসবো সেটা হচ্ছে বেসিক্যালি প্যারেন্টেরাল ফিডিং। প্যারেন্টেরাল বা ইন্ট্রাভেনাস ফিডিং, এটা সবার বোঝা গেছে? এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে প্যারেন্টেরাল। টিউব ফিডিং এর আরেকটা নাম, টিউব ফিডিং এর আরেকটা নাম হচ্ছে লাইট স্লিপ। Parenteral or intravenous, ঠিক আছে, parenteral or intravenous feeding। ইন্ট্রাভেনাস ফিডিং মানে হচ্ছে যখন আমি টিউব ফিডিং এর মধ্যে দিয়ে প্রপার নিউট্রিয়েন্টসটা আমার মানে পেশেন্টের বডিতে সাপ্লাই হচ্ছে না, সেই জায়গায় যখন ভেনের মধ্যে দিয়ে, ইন্ট্রাভেনাস মানে ভেনের মধ্যে দিয়ে যখন আমি নিউট্রিশন পাঠাচ্ছি বা নিউট্রিয়েন্টস পাঠাচ্ছি, সেই প্রসেসটাকে বলা হবে প্যারেন্টেরাল বা ইন্ট্রাভেনাস ফিডিং। সেটা ডিরেক্ট ভেন হতে পারে, মানে পেরিফেরাল ভেন হতে পারে বা সেন্ট্রাল ভেন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মধ্যে দিয়ে যখন আমরা পাঠাচ্ছি তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে প্যারেন্টেরাল ফিডিং। এই প্যারেন্টেরাল ফিডিং এর একটা সুবিধা হচ্ছে যে মানে খুব সহজেই কি হয় যে নিউট্রিয়েন্টসটা আমাদের সেল অবধি পৌঁছে যায়, মানে আলটিমেটলি নিউট্রিয়েন্টসটা যেখানে গিয়ে কাজ করে ঠিক সেইখানে অবধি পৌঁছে যায়। তাহলে এটা একটা খুব সুবিধাজনক ব্যাপার। তবে এটার আরেকটা খারাপ দিক কি, যেহেতু ভেনের মধ্যে দিয়ে ডিরেক্ট পাঠানো হচ্ছে, ফলে পেশেন্ট বুঝতে পারছে না যে তাকে খাওয়ানো হচ্ছে বলে, তাহলে তার সেই স্যাটিসফ্যাকশন আসছে না, যে সে যে খেয়েছে এই স্যাটিসফ্যাকশনটা তার আসছে না, এটা একটা সমস্যা হয়। এগুলো ছাড়াও আরেক ধরনের হয় যেখানে ওরাল ফিডিং করানো হয়। ওরাল ফিডিং মানে হচ্ছে যখন মুখ দিয়ে আমরা কোনো ওষুধ খাচ্ছি। এই দুটো ফিডিং হচ্ছে একদম লাস্ট স্টেপে যায়। প্রথমে আসছে ওরাল ফিডিং, যখন মুখ দিয়ে কোনো ওষুধ খাওয়ানো হচ্ছে বা কোনো নিউট্রিয়েন্টস রিচ কোনো কিছু দেওয়া হচ্ছে, সেটা আবার চলে আসে ওরাল ফিডিং এর মধ্যে। যখন ওরাল ফিডিং হচ্ছে না তখন কি করতে হয়, প্যারেন্টেরাল ফিডিং এর মাধ্যমে ওরাল ফিডিংও চলছে, ইন্ট্রাভেনাস ফিডিংও চলছে, দুটো চলছে। যখন ক্রিটিক্যাল হয়ে যায়, সিচুয়েশন ভীষণ ক্রিটিক্যাল হয়ে যায়, সেই অবস্থায় গিয়ে টিউব ফিডিং এবং ইন্ট্রাভেনাস ফিডিং এই দুটোকে একসঙ্গে দেওয়া হয়। বোঝা গেছে? এটা আবারও বলছি, এটা আপনাদের স্বাভাবিক অবস্থা, ওটা একদম স্বাভাবিক। মানে যখন ব্যক্তি পুরোপুরি ভাবে খেতে পারছে, যথেষ্ট কনসিয়াস রয়েছে, সে একটা খাবার খেতে পারবে, তো সেই অবস্থায় আমরা ওরাল ফিডিং দিতে পারি। এবার এই ওরাল ফিডিং এর মধ্যে কি কি থাকে, ওই লিকুইড ডায়েট থাকতে পারে, সফট ডায়েট থাকতে পারে, এগুলো তো ওরাল ফিডিং এর মধ্যে থাকবে। বোঝা গেল? মেইনলি এই প্যারেন্টেরাল ফিডিংটাও করা হয় তখন মানে বার্ন হয়ে যাওয়ার পরে, পুড়ে যাওয়ার পরে, তখন কিন্তু ওই ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিংটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে যদি সেই মুহূর্তে তার পুরো ইন্টারনাল অর্গানসগুলো যদি পুড়ে যায়, সেই অবস্থায় যখন আবার একটা পাইপ ভিতরে ঢোকানো হচ্ছে, সেখানে কিন্তু আবার একটা ইরোশন হতে পারে, আবার একটা ক্ষয় হতে পারে। তো সেই জায়গায় ইন্ট্রাভেনাস ফিডিংটা করানো হয়। ঠিক আছে? বা ধরুন কারোর গলায় কোনো আলসার হয়ে গেছে, গলায় ক্যান্সার হয়ে গেছে, বা এই ইসোফেগাসে কোনো সমস্যা হয়েছে, সেই সময় তো একটা পাইপ ঢোকানো সম্ভব নয় কখনোই, সেই জায়গা থেকে ইন্ট্রাভেনাস ফিডিংটা করানো হয়। বোঝা গেল? এটা সবার মানে কোনো অসুবিধা নেই তো এই ফিডিং গুলোতে? বলো। হুম 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 ওটা তো নিউট্রিশনিস্টদের কাজ নয়, মানে নিউট্রিশনের দিক থেকে এটা কিছু বলা যাবে না।
ঠিক আছে, ওটা আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। হতে পারে হয়তো কোনো কারণে ওই জায়গাটার উপরে বেশি স্ট্রেন পড়ছে, মানে কাজের চাপের জন্য হতে পারে যে ওই জায়গাটার উপরে বেশি স্ট্রেন পড়ছে, বা মানে হতে পারে যে আপনি নিউট্রিয়েন্টস গুলো প্রপারলি সেখানে সাপ্লাই হতে পারছে না, ওখানে একটা ব্লাড সার্কুলেশন, যেটা ব্লাড ফ্লোটা প্রিভেন্ট হচ্ছে, মানে ব্লাড ফ্লোটা ঠিকমতো করতে পারছে না ওই জায়গাটাতে, যার ফলে ওই যে ব্লাড গুলো মাঝে মাঝে জমে যাচ্ছে, সেই জমে যাওয়ার ফলে ওই জায়গাটা পেন হচ্ছে। পেন হচ্ছে মানে সেই জায়গা পর্যন্ত তো অক্সিজেন পৌঁছতে পারলো না, তার জন্য এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায়। তবে এক্সাক্ট কারণটা তো অবশ্যই মানে কথা বলতে হবে আপনাকে। হুম হুম এটা ব্লাড ফ্লো যেহেতু হচ্ছে না, পেসমেকার বসেছে মানে কি, তার মানে তার হার্ট দুর্বল, হার্ট ঠিক করে পাম্প করতে পারছে না, পুরো শরীরে ব্লাডটাকে ছড়িয়ে দিতে পারছে না, তার মানে কি ওই জায়গার যে ভেইনস গুলো রয়েছে সেইখানে ব্লাড ফ্লোটা ঠিক করে হচ্ছে না, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। ব্লাড ফ্লো যেখানেই হবে না, একদম মানে ব্লাড ফ্লো না হলেই কিন্তু এই পেন হতে পারে, হ্যাঁ একটা ঝিনঝিনে ভাব আসতে পারে, বা অনেক সময় জ্বালা হয়, অনেক সময় ব্ল্যাক প্যাচ তৈরি হয়ে যায়, এই পুরোটাই হচ্ছে বডিতে যদি ব্লাড ফ্লো ঠিক মতো না হয় তখন। হুম এটা ইনজেকশন দিয়ে চ্যানেল করা হয় না, হাতের মধ্যে চ্যানেল করা হয় অনেক সময়। হুম বলুন। হুম 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 না, চিয়া সিডস একটা প্রচন্ড ফাইবার রিচ ফুড, ওটাতে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ডিপেন্ড করছে আপনি কখন খাচ্ছেন বা কিভাবে খাচ্ছেন। কতদিন বলে ব্যাপার না, খেতেই পারেন চিয়া সিড, তবে প্রথমেই যদি কেউ ইন্ট্রোডিউস করছেন তার ডায়েটে অল্প করে প্রথমত রাখতে হবে, মানে 1 টিস্পুন রাখতে পারেন, এবং বেটার হয় কি চিয়া সিডের সাথে আমরা যদি আরো কোনো ফ্যাট রিচ কিছু, মানে গুড ফ্যাট রিচ কিছু নিই, ধরুন বাদাম নিলেন, বা হয়তো দই নিলেন, বা আমন্ড মিল্ক নিলেন, মানে এই ধরনের যে জিনিসগুলো গুড ফ্যাট যেটা, সেটা যদি রাখা যায় তাহলে চিয়া সিডের অ্যাবজর্পশন ভালো হয়, মানে কম্পেয়ার টু প্লেন ওয়াটার খাওয়া যায়। তবে চিয়া সিডের ক্ষেত্রে আরেকটা ব্যাপার যে ওটা একটা হাই ক্যালোরি, কিন্তু মানে যেরকম হাই ফাইবার রয়েছে সেরকম ক্যালোরিটাও অনেক বেশি, তাই জন্য আপনি বাকি কি খাবার খাচ্ছেন সেটা ডিপেন্ড করবে, বাকি খাবার পরিমাণটা কমাতে হবে। আমার দই বা নর্মাল নাটস যেগুলো হচ্ছে, বা অন্যান্য সিডস যেগুলো হচ্ছে সেইগুলো, ঠিক আছে। আর বলুন, আর কারো কোনো প্রশ্ন আছে এগুলোতে? হুম বলুন। হুম 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 কি জাতীয় খাবার? এই যে পুরো সেদ্ধ, মানে যাই খাবার খাচ্ছে পুরো সেদ্ধ, তার মধ্যে কোনো ফ্যাট থাকবে না, কোনো ফাইবার থাকবে না, ঠিক আছে। সবজি খেলেও সবজিটাও সেদ্ধ, ফল খেলে ফলের খোসা ছাড়িয়ে, মানে যে ফলের খোসাগুলো ছাড়ানো যাবে এরকম ফলের খোসা ছাড়িয়ে খেতে হবে, বা সেটাকে জুস করে খেতে হবে, যাতে করে তার ফাইবারটাকে পুরোটা ছিপে নেওয়া যায়। নো ফাইবার, নো ফ্যাট, নো স্পাইস, এইরকম একটা খাবার। হুম মানে দেখুন, এবার জিরেটা আপনি দিলেন, ধরুন জিরে জাতীয় জিনিসটা ঝোল করে খেলেন, সেটা যদি মানে গোটা থাকে সেটা নেওয়া যাবে না, ওই প্লেন ঝোলটা মানে সেটা ছেঁকে নিয়ে ওই জলটা আপনি খেতে পারবেন, বুঝতে পেরেছেন? কি হচ্ছে না? জল কতটা খাচ্ছে সারাদিন? কত? আগে জল খাওয়া বাড়াতে হবে, জল খাওয়া বাড়ালেই ঠিক হয়ে যাবে।
ঠিক আছে? মিনিমাম সারাদিনে ওনার বডি ওয়েট অনুযায়ী মিনিমাম জানি না কত বডি ওয়েট, বাট ইউজুয়ালি মানে জেনারেলি তো 3 লিটার থেকে 3.5 লিটার জল ওনাকে খেতেই হবে। জল খেতে হবে এবং ওয়াশরুম যেতে হবে, মানে টয়লেট যেতে হবে আর কি। সেটা খেলেই ঠিক হয়ে যাবে। কোনটা বলো? নেফ্রাইটিস। নেফ্রাইটিস মানে হচ্ছে যখন ইউরিনের কাজটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে ইউরিনের মধ্যে কোনো একটা অবস্ট্রাকশন হয়েছে, কিডনির মধ্যে মেনলি কোনো একটা অবস্ট্রাকশন হয়েছে, যার জন্য ইউরিন ফর্মেশন হচ্ছে, কিন্তু সেই ইউরিনটা আমাদের ব্লাডার অবধি পৌঁছতে পারছে না। তার ফলে ইউরিনটা পুরোটা কিডনির মধ্যে জমে গিয়ে একটা ইনফ্লামেশন তৈরি করছে, সেটা হচ্ছে নেফ্রাইটিস। নেফ্রন বা মানে কিডনির মধ্যে যখন ইনফ্লামেশন হচ্ছে সেটাই নেফ্রাইটিস। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? বলুন। বলুন। আপনি তো আপনার প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিলেন যে আপনি মানে এলবোতে ব্যথা হচ্ছে কারণ আপনার হার্ড লেবারের জন্য, ওখানে অনেক বেশি কাজ করতে হচ্ছে, ওইটার এলবোর উপরে প্রেসার আসছে। তার মানে এলবোর উপরে প্রেসার আসছে যখন এবং সেখানে ব্যথা হচ্ছে, মানে আপনার বডিতে প্রোটিন কম আছে, মাসেল পার্সেন্টেজ কম আছে, ঠিক আছে, এবং ব্লাড ফ্লোটা কম হচ্ছে। ওয়াটার ইনটেকের পরিমাণটা আপনাকে বাড়াতে হবে, প্রোটিন রিচ ফুড আপনাকে নিতে হবে, তাহলেই আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এটা তো ধরুন একদিনে তো হয়নি। নিউট্রিশন মানে কিন্তু সবসময় একটা লং টার্ম প্রসেস, ওটা মেডিসিনের মতন চটজলদি কাজ করবে না। যেহেতু এটা একদিনে হয়নি, তাহলে আপনাকেও সেই সময়টা দিতে হবে। একদম প্রোটিনের উপরে, জল খাওয়ার উপরে নজর দিতে হবে। হ্যাঁ, ওকে, বলুন। না না না, ঠান্ডা জলের মাছ মানে হচ্ছে ওই এখানকার নয়, বিদেশি যে মাছগুলো, মানে ধরুন কড, স্যালমন, হ্যাঁ, হেরিং, এই যে মাছগুলো সেইগুলো। যেহেতু আমরা সেটা পাই না বলেই আমাদেরকে ওই প্লান্ট সোর্সের উপরে ডিপেন্ড করতে হবে। হুম হুম হুম, পাচ্ছি না সেটা। আর আর কোনো বক্তব্য কারণ? বলুন বলুন। পাঁচটা স্টেপ তো বলিনি। আচ্ছা, 5টা চ্যাপ্টারের পরীক্ষা বলেছি। হ্যাঁ, এইগুলো আগে ইন্টারনাল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ইন্টারনাল পরীক্ষা হবে, এরপরে ফাইনালি গিয়ে আপনাদের যখন আবার পরীক্ষা হবে যখন, তখন হতেও পারে মানে আগের এই চ্যাপ্টারগুলো আবার থাকতেও পারে, যেহেতু ফাইনাল এক্সামিনেশন আপনারা দিচ্ছেন তখন থাকবে, কিন্তু এর পরের যে ইন্টারনালটা হবে সেখানে আবার এই চ্যাপ্টারগুলো থাকবে না। একদম ফাইনাল এক্সামিনেশনে গিয়ে এগুলো থাকতে পারে, কিন্তু নেক্সট ইন্টারনালে এটা থাকবে না। হ্যাঁ, 4টে ইন্টারনাল হয়তো হবে না, 4টে ইন্টারনাল হয়তো হবে না, মানে 2টো ইন্টারনাল আপনাদের হবে, ঠিক আছে? 2টো ইন্টারনাল হবে 25-25 করে, এবং তারপরে গিয়ে ফাইনালি আরেকটা 100 পরীক্ষা হবে, 100 পরীক্ষা হবে, এবং যেখানে এই যে 2টো ইন্টারনাল আপনারা দিলেন, এটা কারা কিরকম দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে মানে ওই যে ফাইনাল এক্সামিনেশনটা সেখানে অ্যাপিয়ার হওয়া যাবে কি যাবে না সেটার উপরে ডিপেন্ড করবে। মানে এই পরীক্ষাগুলো অ্যাপিয়ার করতে হবে এবং মানে পজিটিভলি পাস করতে হবে আর কি এগুলোতে।
না, এইটাতে জয়েন করে তো লাভ নেই, উনি তো পিছিয়ে যাবেন। নতুন ব্যাচ যখন স্টার্ট হবে তখন জয়েন করবেন। কারণ এটাতে তো আপনারা অনেক কিছু জেনে গেছেন অলরেডি। এখন ওনাকে জয়েন করালে তো উনি নিউট্রিয়েন্টস মানে বেসিক জিনিসটাই উনি জানবেন না, তো কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, পরের ব্যাচটাতে উনি জয়েন করবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। হুম হুম, কনস্টিপেশনের সমস্যা আছে? রোজ পটি ক্লিয়ার হয়? আচ্ছা, জল কতটা খাওয়া হয়? আচ্ছা, আর আচ্ছা, আর এই কি হচ্ছে আপনার ফাইবারটা কিরকম খাওয়া হয় সারাদিনে? গ্যাস হচ্ছে কোনো? গ্যাস গ্যাস হচ্ছে? আচ্ছা, হুম হুম, আচ্ছা, ওটা আপনি যদি অফিসে আসেন একবার তাহলে দেখিয়ে নেবেন, কারণ এক্স্যাক্টলি কোন জায়গাটা হচ্ছে মানে কোন সমস্যাটা হচ্ছে সেটা তো বুঝতে হবে। একবার যদি অফিসে ভিজিট করেন তাহলে একবার দেখিয়ে নেবেন স্যারকে, ঠিক আছে? না, ডেট হয়নি, এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইকে হবে, ডেট আপনাদের বলে দেওয়া হবে। হুম 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 হুম, এটা আমরা তো পড়বই, আমরা তো আস্তে আস্তে তো এগোবই, তখন বুঝতে পারবেন, তখন আপনি নিজেই আপনার ডায়েটটা নিজেই ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করছি। নেক্সট দিনকে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড ডে।